আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলেছি আমাদের ক্লাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায় চলো শুরু করা যাক লম্বা না করে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হারফুত তানকির ওয়া হারফুত তারিফ। আমি এখানে ইসিম মারেফা ইসিম নাকেরা নিয়ে আলোচনা করব না, কারণ শব্দকে নিয়ে আলোচনা করার কাজ হলো সরফের। আমি দুটো শব্দ পাশাপাশি বসে মাঝখানে যে গ্রামার তৈরি হবে, সেখানে দুটো শব্দের শেষে এবং প্রথমে যে গ্রামার নিয়ে আলোচনা হবে, যে শব্দকে জোড়ার ক্ষেত্রে, সেইটাই নিয়ে আমি আলোচনা করছি। এটার নামই হলো নহু। তো যাই হোক, আমি তোমাদের হারফুত তানকিরকে আমি প্রথমে বেছে নিচ্ছি। হারফুত তানকির কেন বলবো? হারফ মানে বুঝতে পারছো। এখানে হারফুত তানকির আগে আমি সংজ্ঞাটা জেনে নিই কাকে বলে। আরবিতে সাধারণত অনির্দিষ্ট শব্দ, অর্থাৎ এখানে ইসমুন নাকেরা। এবার আলোচনা চলে আসলো ইসমুন নাকেরা আর রজুলুন, এটা হলো ইসমুন নাকেরা। আমার আলোচনার বিষয় হলো রজলুন। লুন লুন অর্থাৎ লাম দোপেশ লুন তানবিন যেটা আছে। তাহলে আরবিতে সাধারণত ইসমুন নাকেরা শেষে তানবিন যে ব্যবহার হয়, তানবিন মানে দোজাবার দোজের দোপিস যে আমরা পড়ি, এই অবস্থায় তানবিনটাকে আমরা বলবো, তানবিন এই অক্ষর যে তানবিনটাকে আমরা বলবো হারফুত তানকির। কারণ এই শব্দ এবং আরেকটা পাশে একটা শব্দ যখন মিলবে, তখন এখানে কি আকার হবে? আর তানবিন সবসময় আমরা জানি নুন সাকিন, নুন সাকিনের কায়াম মাকাম। ঠিক আছে, তাহলে আরবিতে সাধারণত অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট বিশেষ্য বলতে ইসমুন নাকেরার শেষে তানবিন যুক্ত, অর্থাৎ দজবার দোপেশ আমরা পড়ি, এই অবস্থায় তানবিন যুক্ত অক্ষরকে হারফুত তানকির বলা হয়। যেমন রাজুলুন, তাহলে এর অর্থ কি হবে? খুব গুরুত্বপূর্ণ, আমরা শুনবো। এখানে কোনো এক বা একজন বা বস্তুর ক্ষেত্রে কিছু মানে হবে। আমি আবার বলছি, কোনো এক বা একজন বা কিছু। এখানে রাজুলুন শব্দটাতে এখানে আমরা জেনে গেলাম এখানে হারফুত তানকির কাকে বলে আমি জেনে গেলাম। লাস্টে যে তানবিন আছে, এটা হারফুত তানকির বলা হয়। এবং ইসিমের লাস্টে এটা হলো ইসমুন নাকেরা, আর ওর শেষে তানবিন, একে হারফুত তানকির বলা হয়। এবং এর মানেটা কি হবে? যখন দেখতে পেলে তানবিন চলে আসলো, তখন মানেটা আমরা কিভাবে পড়বো? কোনো এক, এখানে মানে হবে কোনো এক ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি। এবার যদি আমি বলি মা উন, এখানেও তানবিন আছে, তাহলে এটা হয়ে গেল হারফুত তানকির। এর মানে কি হবে? বস্তুর ক্ষেত্রে কিছু মানে হবে, অর্থাৎ কিছু পানি। এই যে কোনো নির্দিষ্ট হলো না, তাহলে হারফুত তানকির। এবার আমি তোমাদের একটা সতর্ক বার্তা দিই। ইসমে আলম নিয়ে আলোচনা করেছি প্রথম চ্যাপ্টারে। ইসমে আলম অর্থাৎ ব্যক্তিবোধক নাম। যে কোনো লোকের নাম, কোন জিনিসের নাম, কোন ব্যক্তির নামের ক্ষেত্রে, যেমন আমরা এর আগে পড়েছিলাম মুহাম্মাদুন, এটা একটা নাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুন নাম, ব্যক্তিবোধক নামের শেষেও তানবিন ব্যবহৃত হয়। আমরা সেই ক্ষেত্রে হারফুত তানকির আমরা কখনোই বলবো না। যেমন আমি আরেকটা নাম বেছে নিই, আমরুন। আমরুন, এখানে এই আমরুন, আমরুন শব্দটা এবং তারপরে আরো এখানে জাইদুন, এগুলো নাম। এই নামের ক্ষেত্রে হারফুত তানকির আমি একে কখনোই বলবো না। নেক্সট, তাহলে আমরা চলে আসলাম আজকে যে হারফুত তানকির হয়ে গেল। এবার হারফুত তারিফ, অর্থাৎ সাধারণত আরবিতে আলিফ লামকে হারফুত তারিফ বলা হয় বা লাম তারিফ বলে। কোন অনির্দিষ্ট শব্দের শুরুতে, অর্থাৎ ইসমুন নাকেরার শুরুতে আলিফ লাম দেওয়া হয়, তাকে আমরা বলবো মারেফা। মারেফা হবে, তখন আমরা এটার নাম আরো বলতে পারি মুরাব বিল লাম বলা হয় তখন। এবার যেমন আমি একটা উদাহরণ দিই, ফারাসুন থেকে
এখানে তোমরা দেখো ফারাসুন শব্দ ছিল, এখানে তানবিন ছিল। এই তানবিনটাকে আমরা ইসমুন নাকেরার পূর্বে আলিফ লাম আমরা দিয়েছি, এই আলিফ লামটাকে বলবো হারফুত তারিফ। আলিফ লামটাকে বলবো বা লাম তারিফ। যখন এই পুরোটার উপরে চলে আসলো তখন মু'রাব বিল লাম। এই কেন মু'রাব বললাম? নির্দিষ্ট হয়ে গেল, এটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এই যে ইসমুন, আমাদের তোমরা ইসমুন নাকেরার পূর্বে যদি আলিফ লাম নিয়ে আসি তাহলে তানবিনের কি অবস্থা হবে? 1 নম্বর নিয়ম ভালো করে মনে রাখবে। বলতে চাইছিলাম যে আল ফারাসুন, ফারাসুন ছিল আল ফারাসু হয়ে গেল, তানবিনটা উঠে গিয়ে আলিফ লাম আসলো এবং এখানে পেশ হয়ে গেল। তাহলে 1 নম্বর আমাদের নিয়মটা যেটা বলতে চাইছিলাম যে তানবিন নাকেরার পূর্বে নাকেরার পুরো আলিফ লাম আসতে গেলে কি হবে? এই যে তানবিনটাকে পেশ হয়ে যাবে, আলিফ লাম চলে আসবে। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি আলিফ লামের পূর্বে যদি কোনো শব্দ থাকে, যেমন আমি বলতে চাইছিলাম বা বুল, বাবুল বাইত, এখানে বা বুল, এখানে আমি বা বুন ছিল, তো আমি এখানে তানবিনটাকে উঠিয়ে দিয়ে আমি করলাম বা বুল, লামের সঙ্গে লাগিয়ে দিলাম, মানে আলিফের এখানে কি অবস্থা তাহলে হলো বাবুল বাইতি। তি কেন হলো আমি পরে আলোচনা করব। এখানে মোজাব, এবং আমি এখন বলে দিই মোজাব, এটা মোজাব ইলাই। মোজাব ইলাই সবসময় জের হয়। তাহলে আলিফ লাম, এই আলিফটা পড়াতে আসবে না, লেখার ক্ষেত্রে আসবে, একে বলা হয় হামজায়ে ওয়াসাল। তাহলে দুটো শব্দ যখন পাশাপাশি মেলাবো, অর্থাৎ আমি আরেকবার বলে দিই, ইসিম লাম তারিফ, অর্থাৎ আলিফ লামের পূর্বে কোন শব্দ আসতে গেলে আলিফটা উঠে যাবে, পরের লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বা বুল বাইত। আলিফটা উঠে গেল, এখানে পড়াতে আসলো না, লেখার ক্ষেত্রে আসবে, একে বলা হয় হামজায়ে ওয়াসাল। এটা হলো 2য় নিয়ম। এবার আমি তোমাদের একটা সতর্ক বার্তা দিই, যদি এখানে আলিফ লামের পূর্বে যদি সুকুন অর্থাৎ জজম যুক্ত হারফ থাকে, তাহলে আমরা সেই জাজাম যুক্ত অর্থাৎ সুকুনটাকে আমরা জের দিয়ে মিলিয়ে পড়ব। বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি, এখানে আমি শব্দ নিলাম আন, আন এটা হয়ে গেল সুকুন, আর এই পুরো শব্দটার উপরে পুরো শব্দটাকে বলবো সাকিন। তাহলে সুকুন অর্থাৎ জাজাম, জাজাম যুক্ত অক্ষরের পরে আলিফ লাম আসলো। তো এখানে এখানে জাজামটাকে আমি কি আকারে পড়বো? আমি আরেকবার আমি দুটো বলে, আমি প্রথমে বলেছি যে আমার ক্লাস হলো দুটো শব্দ যখন মিলবে লাস্টের অক্ষরের এরা পরিবর্তন হবে, এটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এগুলো জিনিসগুলো খুব সামান্য, কিন্তু পড়াতে আমরা ভুল করি। শিক্ষকরা এখানে দেখতে গেলে, তোমরা এই পড়তে গেলে বুঝে আসবে যে এর নলেজটা কতটুকু। তো এগুলো জিনিসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সতর্কবার্তা এই জন্য আমি করলাম, যখন এটা তো আমি শব্দ পেলাম, এখানে হারকাত আছে, হারকাত আছে, জের যাওয়ার পেশের মধ্যে কোনো একটা আছে, ফলে আমি বাবুল বুল লামটার সঙ্গে লামের উপরে আল ছিল, হামজাটা উড়ে গেল, লামের সঙ্গে মিলে গেলাম, মিলিয়ে পড়লাম বাবুল পড়লাম। এই ক্ষেত্রে আমি কি করব? তাহলে সব গ্রামারটা কি হসলো, লাম আলিফ লামের পূর্বে সুকুন যুক্ত হরফ অর্থাৎ জাজম যুক্ত হরফ থাকলে জাজমটাকে আমরা জের দিয়ে পড়বো, তখন এটা বাদ হয়ে গেল, জের দেব আনিল বাইতি। তাহলে বুঝেছে? আচ্ছা, একটা ব্যতিক্রম শব্দ আছে, যখন আনের জায়গায় চলে আসবে মিন, মিনাল মিন। তো এই ক্ষেত্রে এখানেও তো জাজাম আছে, সুকুন আছে। তো জাজাম বা সুকুন যুক্ত অক্ষরটাকে আমি কি আকারে পড়বো? জাজামটা কি আকারে পড়বো? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলে দিই যে মিন, একমাত্র মিনই হলো ব্যতিক্রম, যে মিন জাবার আসবে, মিনাল বাইতি, মিনাল বাইতে। তাহলে আমি গ্রামারটা আরেকবার বলে দিই, যদি আলিফ লামের পূর্বে কোনো শব্দ আসে তাহলে আলিফটা পড়ে যাবে, লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বাবুল বাইত। দ্বিতীয়, যদি আলিফ লামের পূর্বে সতর্ক বার্তা, এটা আলিফ লামের পূর্বে যদি সুকুন যুক্ত অক্ষর থাকে অর্থাৎ জাজাম যুক্ত অক্ষর থাকে, জাজামটা জের দিয়ে পড়তে হবে, যেমন আনিল বাইত,
এবার মিনের ক্ষেত্রে একমাত্র সব ক্ষেত্রে জের দিতে হবে, সব ক্ষেত্রে জের দিতে হবে, শুধু মিনই হলো একটা ব্যতিক্রম, মিনের ক্ষেত্রে জাবার হবে, মিনের ক্ষেত্রে জাবার হবে। নেক্সট, তারপরে তারপরে গ্রামারটা কি আসছে, তারপরে হলো এখানে আমি একটা বলি তানবিন দো জাবার, এখানে দো জাবার বা দো জের, এদেরকে তো আমরা তানবিন বলি। তানবিনটা সবসময় নুন সাকিনের কায়েম মাকাম হয়। তাহলে আমার গ্রামার, তারপরে গ্রামারটা কি আসছে, যদি তানবিন যুক্ত শব্দের পরে আলিফ লাম যুক্ত শব্দ আসে, অর্থাৎ ইসমুন নাকেরার পরে ইসম মারেফা আছে, বা অন্যরকম আরো হতে পারে, যেমন দুটোই ইসম মারেফা, একটা হচ্ছে ইসমে আলম আর একটা হচ্ছে মোরাবিল্লাম শব্দ। অর্থাৎ আমি এখানে সংক্ষেপে কথাটা কি আসছে, যদি তানবিনের পরে, যেমন আমি এখানে বলতে পারি জাইদু, জাইদুন ছিল, আর আমি আলিম লাগাবো, তো এখানে জাইদুন আল আলিমু এই শব্দটাতে গ্রামার কি তাহলে কি আসবে, এই দুটো শব্দ মিলিয়ে আমি কিভাবে পড়বো, তাহলে গ্রামার শুনে নাও। যদি তানবিন যুক্ত অক্ষরের শেষে, অক্ষরের পরে আলিফ লাম যুক্ত শব্দ আসে, তাহলে তানবিন আমি বলেছি নুনের কায়েম মাকাম, নুনের স্থলাভিষিক্ত, নুনের জায়গায় তানবিন হলো নুনের মতো, তো আমি তানবিনটাকে উঠিয়ে দেব, জাইদু হয়ে গেল। এবার নুন সাকিন ছিল, এখানে চলে আসবো জাইদু নীল, আলিফটাও পড়ে যাবে, এখানে জাইদু নীল হয়ে যাবে। এটা হলো এখানে গ্রামার। তাহলে আমি আরেকবার বলে দিই, তানবিন যুক্ত শব্দের পরে আলিফ লাম আসতে গেলে কি হবে, তানবিনের নুন সাকিনকে জের দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়বো, জাইদু নীল আলিমু, জাইদু নীল আলিমু। নেক্সট আরেকটা আলোচনার ব্যাপার আছে এখানে, ইবনুন, ইবনুন, ইবনাতুন, ইসমুন, এই শব্দগুলি দেখো প্রত্যেকটাতে আলিফে ওয়াসাল, এগুলো আলিফে ওয়াসাল, লিখাতে আসবে, পড়াতে আসবে না। তাহলে এদের শব্দের আগে যদি কোনো শব্দ আসে তাহলে আমি কিভাবে পড়বো, আমি বললাম সে একজন পুত্র, এখানে আমি যদি বলি সে একজন পুত্র, সে একজন পুত্র, তাহলে এখানে আমি নিয়ে আসলাম সে বলতে হুয়া নিয়ে আসলো, আর এখানে নিয়ে আসলাম ইব, ইবনু, বুঝেছে? আমি বলতে চাইছি এখানে যে হুয়া ইবনুন যদি আমি পড়ি তাহলে আমাদের পড়াটা ভুল হয়ে যাবে। আমি এখানে মুবতাদা এবং খাবার তো নিয়ে এসেছি, আমি এখানে সঙ্গে কিভাবে পড়বো, হুয়া ইবনুন, হিবনুন, তো এখানে সে একজন পুত্র, তো হুয়া ইবনুন, তো এখানে আলিফ আলিফ আছে এখানে। তাহলে নেক্সট আমাদের আলোচনার বিষয় হলো আজকে, আমি এর আগে তোমাদের বলেছিলাম যে আমি ইসমুত তানকির আর হারফুত তানকির আর হারফুত তারিফ আমি কেন আলোচনা করতে শুরু করেছি, কারণ আমার লাস্টের অক্ষরটা হারফ, লাস্টের অক্ষর হারফ, লাস্টের অক্ষরটারই আলোচনাই হলো আমার ক্লাসের অধ্যায় মূল বিষয়বস্তু। লাস্টের শব্দ এবং প্রথম, এই যে হারফুত তারিফ, হারফুত তারিফ আলিফ লামকে হারফুত তারিফ বলা হয়, আলিফ চলেছে এখানে, আলিফের অবস্থা এখানে কি হবে, যেহেতু এখানে আবার জের আছে, হারকত যুক্ত আলিফ আছে, এখানে এটা হলো হামজায়ে ওয়াসাল, পড়াতে আসবে না, লিখাতে আসবে। তাহলে আমার গ্রামারটা তাদের জেনে নিই আমরা। তাহলে এই সমস্ত ইবনুন, ইবনাতুন, ইসমুন এই শব্দগুলির পূর্বে যদি কোনো শব্দ আসে আলিফটা পড়ে যাবে, ঠিক আছে, পরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে হু ওয়াব নুন, আলিফটা বাদ হয়ে যাবে, এখানে হয়ে গেল হু, হু আবনুন। তার মানে আমি এটা লিখলাম, লিখাতে আসবে কিন্তু পড়াতে আসবে না, হু ওয়াব নুন, বুঝেছে, হু ওয়াব নুন, এখানে এখানে আর জেডটা দেওয়া চলবে না, যেহেতু পড়াতে আমি বলেছি কি পড়াতে আসবে না, লিখাতে আসবে, হু ওয়াব নুন,
ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই, তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি একটু উদাহরণটা আরেকবার লিখি এখানে। জাই জাইদুন ছিল, ঠিক আছে, আর এখানে আমি লাগালাম ইব নুন। তো এখানে মানেটা হচ্ছে জাইদ হয় একজন পুত্র। এটা ভালো করে মন দিয়ে শুনবে তোমরা, জাইদ হয় একজন পুত্র। এবার এই বাক্যটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা উচ্চারণ করতে পারি, তো এখানে ও বাক্যটা হয়ে যাবে জাই, যেহেতু মারফু আছে তো মারফু হয়ে গেল। আর এখানে তানবিনের জন্য নুন সাকিন, সুকুন যুক্ত যদি থাকে, নুন সুকুন যদি থাকে অর্থাৎ জজম থাকে, তাহলে জের দিতে হবে জাইদু নিব। আর আলিফ এখানে কিন্তু উচ্চারণ হবে না, লিখাতে আসবে, ব্যবহারে আসবে না। তাহলে আমাদের পড়াটা হবে ইব জাইদু নিব নুন। তাহলে জায়েদ হয় একজন পুত্র, তোদের বুঝে এসছে। তাহলে এখানে জাইদু নিবনু, আলিফে ওয়াসালটা বাদ চলে গেল, জাইদু নিবনু ইব, জাইদু নিবনুন। তাহলে দর্শক আরেকটা কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে ইবনুন, আমি আর আগেও বলেছিলাম যে তোমরা এখানে ইবনুন, ইবনাতুন আর ইসমুন, এই শব্দগুলোর পূর্বে কিন্তু এগুলো হামজায়ে ওয়াসাল, হামজায়ে ওয়াসাল, এগুলোর পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে, কোনো ওয়ার্ড যদি থাকে, তাহলে সেই ওয়ার্ডটার সঙ্গে আলিফে হামজায়ে ওয়াসাল এগুলো পড়ে এগুলো উচ্চারণ হবে না, হামজায়ে ওয়াসালটা বাদ হয়ে যাবে, ইবনাতুরা বাদ হয়ে যাবে, ইসমুনরা বাদ হয়ে যাবে। যেমন আমি একজন বলি সে হয় একজন পুত্র, সে হয় একজন পুত্র মানে হলো হুয়া ইবনুন, হুয়া ইবনুন। তো আমি এখানে যদি আমি পড়ি হুয়া ইবনুন, তাহলে তোমার যে গ্রামাটিক্যাল পড়তে গেলে তোমার বোঝা যাবে তোমার তোমার মধ্যে নলেজটা কতটুকু। এখানে উচ্চারণটা আমি কি বললাম, গ্রামার, এটা ভালো করে মনে রাখবে। যদি ইবনুন ইবনাতুন ইসমুনের আগে যদি কোনো শব্দ থাকে, তাহলে আলিফটা হামজা ওয়াসালটা পড়ে যাবে, বায়ের সঙ্গে মিলে উচ্চারণ হবে, যেমন হুয়া হু ওয়াবনুন। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিতে পারি আমি, হাদা, এখানে চলে আসি আমি, হাদা ইসমুন। আমি যদি বলি এটা হয় একটি নাম, যদি আমি এটা বলতে যাই যে হাদা ইসমুন, তাহলে আমার পড়াটার মধ্যে ভুল চলে আসলো। তাহলে উচ্চারণটা কি হবে, হাদা, হা এখানে সিনের সঙ্গে লাগবে, এই আলিফ হামজা ওয়াসাল আলিফটা পড়ে যাবে হাদাসমুন, হাদাসমুন। আমি আরেকবার বললাম, এখানে পড়তে হবে জাইদুন ইবনুন, এখানে পড়তে হবে হু ওয়াবনুন, হাদাসমুন, এখানে পড়তে হবে। আচ্ছা, এবার আরেকটা আমি শব্দ বলি, আর আরেকটা তো সংক্ষেপে কথাগুলো বলি, এখানে মন দিয়ে শুনবে। যদি এখানে ইবনুন শব্দটা তো নাকেরা, তানবিন আছে, হারফুত তানকির আছে এর মধ্যে, এই ইসম নাকেরা, যখন আমি একে মারেফা করব, তখন আমি কিভাবে পড়ব, আল ইবনু পড়ব না আলিবনু পড়ব। তো এখানে আমরা যদি আল ইবনু যদি পড়ি তাহলে ভুল হয়ে যাবে, এটা উচ্চারণটা হবে আল লিবনু হয়ে যাবে, লিবনু হয়ে যাবে। যেমন তাহলে বোর্ডের দিকে তাকাও, এখানে ইসমুন হলো শব্দটি ইসিম নাকেরা, তানবিন আছে, ঠিক আছে, অনির্দিষ্ট। যখন আমরা একে মারেফা করব, তখন আলিফ লাম লাগবে, আল ইসমু,
তখন এটা আমরা কিন্তু অনেকদিন ধরে পড়ে আসছি, কিন্তু এই উচ্চারণটা এভাবে হবে না। কি উচ্চারণ হবে? আলিসমু। মন দিয়ে শোনো যেটা কথাটা বলতে চাইছি আমি। এখানে আমরা পড়েছিলাম ইবনুন শব্দটা উচ্চারণ আমরা আলিফ লাম রাখতে গেলে আল ইবনু বলি, এটা ভুল। আলিবনু হয়েছিল। ইবনুন থেকে আলিবনু। ইসমুন নাকেরা মারফা হতে গেলে ইসমুন থেকে আলিসমু। আল ইসমু যদি বলি তাহলে উচ্চারণটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে ইসমুন থেকে আলিসমু, ইবনুন থেকে আলিবনু। তাহলে বড় দিকে লক্ষ্য করো, উচ্চারণটা কি হবে তাহলে? হু ওয়াবনুন হয়ে যাবে। এটা এবার হাদা ইসমুন এটা ছিল। এবার বাক্যটা মিলিয়ে পড়তে গেলে হবে হাদাসমুন। এবার আরেকটা উদাহরণ, হামিদুন ইসমুন যদি আমরা পড়ি, হামিদ হয় একটি নাম। যদি আমরা হামিদুন ইসমুন পড়ি তাহলে ভুল হয়ে গেল। তানবিন আছে, মারফু আছে, তাহলে হামিদু হয়ে গেল। নুন সাকিন, তানবিন মানে নুন সাকিন, নুন সুকুন। তো এখানে নুন সাকিন যে দিতে হবে হামিদু, আর নিসমুন হয়ে যাবে। তাহলে তোমরা ভালো বেশি করে প্র্যাকটিস করবে, উদাহরণগুলোকে লিখে লিখে নিয়ে। আচ্ছা, শেষ আমাদের দ্বিতীয় ক্লাসে শেষ একটা আলোচনা ছিল, যেটা আলোচনা হলো আমরা আলিফ বা পড়তে গিয়ে এগুলো অনেকগুলো জেনেছি যে হারফে কামরি, হারফে শামসি, অর্থাৎ হারফুল কামর, হারফুল শামস। আমরা হারফে শামসি আমরা 14টা জানি, যেমন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, লাম আর নুন। এই 14টি হলো তোমাদের হারফে শামসি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেমন আমি একটা উদাহরণ লিখি, আশ-শামসু। এখানে হারফে আলিফ, আবার গ্রামারটা শুনে নাও। এখানে কি হলো, হারফুত তারিফ আছে, অর্থাৎ লাম তারিফ আছে, আলিফ লাম আছে, আলিফ লামের পরে হারফে শামসি। আমি বললাম যে শিন সিন বললাম 14টার মধ্যে এই যে হারফে শামসি অক্ষর আছে, তাহলে যুক্তকে মিলিয়ে পড়ার সময় আলিফ লামটা পড়ে যাবে এবং শিনের সঙ্গে তাসদিদ দিয়ে পড়তে হবে। তাহলে আমি একটা কাটাটা আমার ভুল হলো, আমি আবারও বলছি, লিখাতে আসবে, পড়াতে আসবে না। তখন হয়ে যাবে আশামসু, আশামসু হয়ে যাবে তখন। তাহলে এখানে আলোচনার বিষয় হলো আলিফ লাম হারফে তারিফ, অর্থাৎ আলিফ লামের পরে হারফে শামসি আসলে, 14টা হারফে শামসি আছে, এদের পরে হারফে শামসি আসলে এখানে শিন আলিফ লাম, লামটা পড়ে যাবে, শিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আরেকটা বলে দি, আমি ছিল আর রজুলু, এখানে লামের উচ্চারণ আসলো না, আর রজুলু হয়ে গেল, আর রজুলু। আর হরফে কামরির উদাহরণ তোমরা দেখতে পাবে, আমি যেমন চন্দ্র, আল কামারু, আল লাম আসলো, কাপ আছে ওই জন্য। আর একটা জামালুন মানে হচ্ছে এখানে আল আল জামালু, এখানে জিম। তো এখানে আলিফ লাগালাম, আলিফ লাম আসলো, আল জামালু হয়ে গেল। এখানে হরফে কামরি, অর্থাৎ 14 অক্ষর বাদে বাকি সবটা হলো আল কামারু। এখানে হরফে কামরি। তাহলে আমরা জেনে গেলাম হরফে শামসি আসলে লামটা বাদ পড়ে যাবে, কামরি আসলে লাম বাদ পড়বে না, লামটাকে নিয়ে পড়তে হবে। ঠিক আছে, ধন্যবাদ।